আমরা আগের ক্লাসে বলেছিলাম যে আমরা স্ক্রিন ইনব্রিডিং শেষ করেছি, কেমন? ইনব্রিডিং শেষ করে আমরা আউটব্রিডিং শুরু করব আজকে। হ্যাঁ, তো প্রথম আমরা ম্যাটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করেছিলাম, ইনব্রিডিং এবং আউটব্রিডিং। ইনব্রিডিং এর মধ্যে আমরা কি পড়ছি? ক্লোজ ব্রিডিং আর লাইন ব্রিডিং, মনে আছে? হ্যাঁ, এখন এখন আউটব্রিডিং। আউটব্রিডিং এর মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, তবে ইন জেনারেল আউটব্রিডিং কাকে বলে? আউটব্রিডিং হলো দুইটা আনরিলেটেড ইন্ডিভিজুয়ালের মধ্যে ম্যাটিং হইলে এই ম্যাটিংকে বলে আউটব্রিডিং। অ্যাকচুয়ালি এভরিওয়ান ইজ রিলেটেড উইথ এভরিওয়ান, প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকেই রিলেটেড। যদি আমরা আমাদের পিডিগ্রি উল্টা দিকে যেতে থাকি, দাদা, তারপরে দাদার বাপ, তারপরে দাদা, তার বাপ, তার বাপ, তার মা, তার দাদা ইত্যাদি যদি আমরা দেখি, তাহলে কোনো না কোনো এক জায়গায় সম্পর্ক পাওয়াই যাবে। এগুলো হলো ডিস্টেন্টলি রিলেটেড, অনেক দূর সম্পর্ক। বলছে যে অনেক দূর সম্পর্কের হইলে সেটা আমরা আনরিলেটেডই বলবো। তো আনরিলেটেড মেল এবং ফিমেলের মধ্যে ম্যাটিং হইলে সেই ম্যাটিংকে আমরা বলবো আউটব্রিডিং। যেমন ধরো আমার একটা ব্ল্যাক বেঙ্গল গুট, এই ব্ল্যাক বেঙ্গল গুটের সঙ্গে সিরোহি গুটের ক্রস হইলো, জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনো আত্মীয়তা নাই, এদের মধ্যে ম্যাটিং হলে এই ম্যাটিংটাকে আমরা বলবো আউটব্রিডিং। আচ্ছা, এখন এই যে এখানে দেখো আবার ক্লাসিফিকেশনটা আমরা মনে করার চেষ্টা করি। ব্রিডিং সিস্টেম primarily is divided into two groups, inbreeding and outbreeding. ইনব্রিডিং এর মধ্যে আমরা কভার করেছি ক্লোজ ব্রিডিং এন্ড লাইন ব্রিডিং। আউটব্রিডিং includes pure breeding, line crossing, out crossing, cross breeding, grading up, species hybridization and so on. মনে করার চেষ্টা করো। আউটব্রিডিং এর মধ্যে আছে পিওর ব্রিডিং, লাইন ক্রসিং, আউট ক্রসিং, ক্রস ব্রিডিং, গ্রেডিং আপ, স্পিসিস হাইব্রিডাইজেশন। আমরা এক এক করে এই জিনিসগুলো এখন পড়বো। ওকে, তো নাম্বার 1, ওখানে একটু উলট পালট করে নিয়ে আসছি, অসুবিধা নাই, ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে। আচ্ছা, এখানে দেখো ক্রস ব্রিডিং নিয়ে আসছি 1 নম্বরে, যেহেতু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আসলে ক্রস ব্রিডিং হলো দুইটা ইন্ডিভিজুয়ালের ম্যাটিং, কিন্তু সেই ইন্ডিভিজুয়াল দুইটি হতে হবে ফ্রম টু ডিস্টিংক্টলি ডিফারেন্ট ব্রিড। অর্থাৎ মেল এবং ফিমেলের মধ্যে যে ম্যাটিং হচ্ছে, এই মেল এবং ফিমেল আসতে হবে দুটা ভিন্ন ব্রিড থেকে। বুঝতে পারছো কথা বুঝতে পারছো কি? জি স্যার। মনে করো ব্ল্যাক বেঙ্গল একটা গুড আর সিরোহি আরেকটা গুড ব্রিড। ব্ল্যাক বেঙ্গল বাঘ নিলাম, সিরোহি নিলাম ডো ফিমেল। এখন এদের মধ্যে ম্যাটিং হলে, যেহেতু মেল এবং ফিমেল দুইটা ভিন্ন ব্রিড থেকে আসছে, কাজেই এদের মধ্যে ম্যাটিং হলে সেটাকে আমরা বলবো ক্রস ব্রিডিং। এখন আমাদের দেশি গরুর সঙ্গে হলস্টাইন ফ্রিজিয়ানের ম্যাটিং হইলে এটা কি ক্রস ব্রিডিং হইলো? হইলো না স্যার। না স্যার, আমাদের দেশি গরু কোনো ব্রিড না। গুড, আমাদের ইন্ডিজিনাস ক্যাটল এটা কোনো ব্রিড না। দুইটাই মেল এবং ফিমেল দুইটাই ব্রিডের সদস্য হতে হবে, এটা হলো কন্ডিশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধ করে দাও। ক্রস ব্রিডিং ইজ ওয়ান টাইপ অফ আউটব্রিডিং। হ্যাঁ, তাহলে ক্রস ব্রিডিং দেয় এক ধরনের আউটব্রিডিং, যাতে মেল এবং ফিমেল আসে ফ্রম টু অর মোর ডিফারেন্ট ব্রিডস। ওকে, ঠিক আছে, দুইটা ব্রিড বললে সবাই বুঝতে পারবে। টু অর মোর, এই যে মোর বলছে দুই আর অধিক, এইটা কি মানে 3টা বা 4টা ব্রিডের মধ্যে ম্যাটিং হয় কেমনে, আই উইল ক্লারিফাই ইউ লেটার, পরে। এটা বুঝে রাখো, 2 বা ততোধিক ডিফারেন্ট ব্রিডের মধ্যে ম্যাটিং হলে সেটাই হবে ক্রস ব্রিডিং। ওকে, যখন ক্রস ব্রিডিং এর ফলে যে ফার্স্ট জেনারেশন প্রজনী আসে, সেটাকে আমরা বলি F1। অর্থাৎ আমরা উদাহরণ দিয়েছিলাম যে ব্ল্যাক বেঙ্গল গুডের সঙ্গে সিরোহির ম্যাটিং করাইলে যে প্রজনীটা আসবে, সেই প্রজনীকে বলবো আমরা F1 প্রজনী, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। F1 এইভাবে চলবে, ক্রস ব্রিডিং চলতে থাকলে F1, F2, F3 এরকম করে চলবে। ওকে স্যার,
ক্রস ব্রিডিং এর ফলে যে প্রজেনিটা আসবে হ্যাঁ, এটা F1, এটা F1 আর প্যারেন্টকে আমরা বলবো P1। স্যার এদের প্রজেনিটা যে হবে সেটা কি ব্রিড হবে নতুন একটা? না না না, ব্রিড হবে না, ক্রস ব্রিড হবে, ক্রস ব্রেড। That individual is cross bred individual, cross breed না, cross bred, BRED। এখানে নিচে এক্সাম্পল দেখো, হলস্টাইন ফ্রিজিয়ান বুল মেটেড উইথ জার্সি কাউ। হলস্টাইন ফ্রিজিয়ান বুল যখন জার্সি কাউয়ের সঙ্গে মেটিং করবে এবং যে প্রজেনিটা হবে সেটাকে আমরা বলবো হলস্টেইন জার্সি ক্রস ব্রেড বা হলস্টেইন জার্সি F1 প্রজেনি। এখন 2 নাম্বার, আউট ক্রসিং। আউট ক্রসিং এক ধরনের আউট ব্রিডিং। আউট ক্রসিং এক ধরনের আউট ব্রিডিং যেখানে মেল এবং ফিমেল দুটাই একই ব্রিড থেকে আসে কিন্তু তারা আনরিলেটেড। একই ব্রিডের মেল এবং ফিমেল কিন্তু আনরিলেটেড, এইরকম ম্যাটিং হইলে সেটাকে আমরা বলি আউট ক্রসিং। এখন এক্সাম্পল দেখো, হলস্টাইন ফ্রিজিয়ান বুল ফ্রম কানাডা, হলস্টাইন ফ্রিজিয়ান কাউ ফ্রম জাপান। যদি এদের মধ্যে কোনো আত্মীয়তা না থাকে তাহলে কানাডা থেকে আমরা হলস্টাইন ফ্রিজিয়ান বুল নিলাম, জাপান থেকে হলস্টাইন ফ্রিজিয়ান কাউ নিলাম। এদের মধ্যে ম্যাটিং করলে একই ব্রিড, যেহেতু যদিও একই ব্রিড বাট দে আর ডিস্টেন্টলি রিলেটেড, সেই জন্য এটা হবে আউট ক্রসিং। একইভাবে এক্সাম্পল, ব্ল্যাক বেঙ্গল বাঘ খুলনা থেকে নিলাম আর ব্ল্যাক বেঙ্গল ডো নিলাম শেরপুর থেকে। এদের মধ্যে যদি ম্যাটিং করি তাহলে সেটাই হবে আউট ক্রসিং। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, যেহেতু বলছে ক্রস ব্রিডিংটা হলো খুবই এক্সট্রিম, উত্তর মেরু দক্ষিণ মেরু, হ্যাঁ। আর আউট ক্রসিংটা হচ্ছে অত এক্সট্রিম না, যেহেতু একই ব্রিডের মধ্যে, কিন্তু দুটারই ফলাফল জেনেটিক ইফেক্টস একই রকম। মিন্স ক্রস ব্রিডিং এবং আউট ক্রসিং এর ফলাফল কনসিকুয়েন্স অলমোস্ট একই রকম। তাহলে এটা প্র্যাকটিস করা হয় কেন? দেখো, এটা প্র্যাকটিস করা হয় নিচে, ইট ইজ প্র্যাকটিসড টু অ্যাভয়েড অ্যাকম্পানিং ইনব্রিডিং। অর্থাৎ ইনব্রিডিং কে অ্যাভয়েড করার জন্যই আউট ক্রসিং করা হয়। ক্রস ব্রিডিং করলেও তো ইনব্রিডিং এর ইফেক্ট আর থাকছে না, ইনব্রিডিং হচ্ছেই না। দ্যাট মিনস আউটব্রিডিং বলো, সরি ক্রস ব্রিডিং বলো, আউট ক্রসিং বলো, এগুলি করলে হোমোজাইগোসিটি কমে যায়, হেটারোজাইগোসিটি বেড়ে যায়। মানে ইনব্রিডিং এর যে ডেলিটারিয়াস ইফেক্ট সেটা আউট ক্রসিং এও থাকে না, ক্রস ব্রিডিং এও থাকে না। আউট ক্রসিং এবং ক্রস ব্রিডিং এর ইফেক্ট, জেনেটিক ইফেক্টস অলমোস্ট সেম। এখন বলছে ইফেক্টস অফ আউট ক্রসিং এন্ড ক্রস ব্রিডিং। যেহেতু ক্রস ব্রিডিং এবং আউট ক্রসিং এর ইফেক্ট মোটামুটি একই রকম, সেখানে একসাথে আলোচনা করা হয়েছে। এদের ইফেক্টটা ইনব্রিডিং এ যে ইফেক্ট হয় তার বিপরীত ইফেক্ট। ইনব্রিডিং এর ফলে যে হোমোজাইগোসিটি বেড়ে যায়, আর আউট ক্রসিং এর ফলে বা ক্রস ব্রিডিং এর ফলে হোমোজাইগোসিটি কমে যায়, কমে গিয়ে হেটারোজাইগোসিটি বেড়ে যায়। অর্থাৎ ইনব্রিডিং এর সবগুলি ইফেক্ট যদি মনে রেখে থাকো, ঠিক তার বিপরীত ইফেক্ট গুলো হবে আউট ক্রসিং এবং ক্রস ব্রিডিং এর ফলে। আনলাইক ইনব্রিডিং এর মতো নয়, আউট ক্রসিং and cross breeding tend to increase heterozygosity। বারবার বলতেছি, আউট ক্রসিং এবং ক্রস ব্রিডিং দুটাতেই হেটারোজাইগোসিটি বেড়ে যায়। কোথায়? ইন দি জিনস ফর হুইচ দি প্যারেন্টস পসেস ডিফারেন্ট এলিলস। এখন মনে করো প্যারেন্টস এর যে দুইজন মেল এবং ফিমেল, এরা যদি বিপরীত ধর্মী এলিল ধারণ করে, মনে করো মেল আছে বড় এ আর ফিমেল আছে ছোট এ, মেল হলো বড় এ, ফিমেল হলো ছোট এ, এই সব ক্ষেত্রেই হেটারোজাইগোসিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বেড়ে যাবে। হ্যাঁ, ইফ ব্রিড এ ইজ হোমোজাইগাস ডমিনেন্ট, ব্রিড এ যদি বড় এ হয় আর ব্রিড বি যদি হয় হোমোজাইগাস রিসেসিভ ছোট এ, তাহলে পরে পার্টিকুলার জিন পেয়ার, তাহলে সমস্ত অফস্প্রিং হবে কিভাবে? অফস্প্রিং হবে হেটারোজাইগাস বড় এ ছোট এ। নিশ্চয়ই বুঝতে পারছো এটা?
দুইটা ব্রিডের মধ্যে ম্যাটিং হলো ক্রস ব্রিডিং, ব্রিড এ হোমোজাইগাস ডমিনেন্ট বড় এ বড় এ, ব্রিড বি হোমোজাইগাস রিসিসিভ ছোট এ ছোট এ, এদের মধ্যে যদি ম্যাটিং হয় তাহলে সমস্ত প্রোটিনই হেটারোজাইগাস হবে এবং সেটা হবে বড় এ ছোট এ। জেনোটাইপ এখানে দেখো জেনেটিক ইফেক্ট অফ আউটব্রিডিং। আউটব্রিডিং করলে তার যে জেনেটিক ইফেক্টটা হয় এখানে লক্ষ্য করো, এখানে জেনারেশন P1 F1 F2 এটা দিয়ে জেনারেশন বুঝাইছি। প্যারেন্ট জেনারেশনকে আমরা বলি P1, তারপরে ফার্স্ট জেনারেশন প্রোজেনি F1, সেকেন্ড জেনারেশন প্রোজেনি F2। ওকে, জেনোটাইপস অফ ব্রিড এ এন্ড ব্রিড বি। আগের কথাটাই, ব্রিড এ জেনোটাইপ হচ্ছে বড় এ বড় এ এবং ব্রিড বি জেনোটাইপ হচ্ছে ছোট এ ছোট এ। এখন এইখানে প্যারেন্টসদের মধ্যে হেটারোজাইগোসিটি কত ছিল? কোনো হেটারোজাইগাস জিন পেয়ার ছিল না, কাজেই পার্সেন্ট হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালস 0। ডান দিকে দেখো থার্ড কলামে F1 এ এসে কি হলো, F1 এর সমস্ত ইন্ডিভিজুয়াল গুলি বড় এ ছোট এ, সমস্ত ইন্ডিভিজুয়াল গুলি হলো বড় এ ছোট এ। দ্যাট মিনস 100% ইন্ডিভিজুয়াল হলো হেটারোজাইগাস, 100% ইন্ডিভিজুয়াল হলো হেটারোজাইগাস। F2 তে আসো, এই বড় এ ছোট এ এটার সঙ্গে F1 ম্যাটিং করলে কি হবে? বড় এ ছোট এ ইনটু বড় এ ছোট এ, তাহলে হবে একটা হবে বড় এ, দুইটা হবে বড় এ ছোট এ, একটা হবে ছোট এ। ওকে, এইখানে দেখো চারটা ইন্ডিভিজুয়ালের মধ্যে দুইটা হচ্ছে হোমোজাইগাস আর দুইটা হচ্ছে হেটারোজাইগাস, মানে 50% হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালস। এই টেবিলটা বুঝতে পারছো কিনা? পরীক্ষা আসলে এইভাবে দিতে হবে। এখন for breeds or lines that are homozygous for different alleles, দুইটা ব্রিড বা দুইটা লাইন এরা যদি ভিন্ন ভিন্ন ভাবে ডিফারেন্ট এলিলের জন্য হোমোজাইগাস হয়, মানে একটা বড় এ আর একটা ছোট এ, তাহলে কি হবে? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হেটারোজাইগোসিটি ইজ অ্যাটেইনড ইন দি F1 জেনারেশন। তাহলে সবচেয়ে বেশি হেটারোজাইগোসিটি আসবে F1 জেনারেশনে, কারণ F1 জেনারেশনে 100% ইন্ডিভিজুয়াল উইল বি heterozygous. In each generation, heterozygous pairs of genes are segregated and heterozygosity diminishes. এখন F1 ইন্ডিভিজুয়াল সবগুলি বড় এ ছোট এ, এদের মধ্যে যখন ম্যাচিং হবে তখন ফার্দার জেনারেশন সাবসিকুয়েন্ট সব জেনারেশনেই কি হবে? হেটারোজাইগোসিটি কমতে থাকবে এবং হোমোজাইগোসিটি আবার বাড়তে থাকবে। দ্যাট মিনস যখন আমরা দুইটা ডিসিমিলার মেল এবং ফিমেলের মধ্যে আমরা ম্যাটিং করাইলাম, F1 এ আসবে সর্বোচ্চ হেটারোজাইগোসিটি। এরপরে যদি আমরা সাবসিকুয়েন্ট পরবর্তী জেনারেশন তৈরি করতে থাকি তাহলে আবারও হেটারোজাইগোসিটি কমে গিয়ে হোমোজাইগোসিটি বাড়তে থাকবে। F2 তে যেমন 50%, পরের জেনারেশনে 75%, এইভাবে হোমোজাইগোসিটি বাড়তে থাকবে। একটু বসো, ড্রাফটটা দেখি, বসো, ক্লাসটা শেষ হোক। হ্যাঁ, ইফেক্টস অফ আউটব্রিডিং। হোয়াই ডু আউটব্রিডস ক্যানট ব্রিড ট্রু? বলছে যে আউটব্রিডিং তো আমরা বুঝলাম, কিন্তু আউটব্রেড ইন্ডিভিজুয়াল যেগুলো, খেয়াল করো, আউটব্রেড, ক্রস ব্রেড, ইনব্রেড, এগুলো ইন্ডিভিজুয়াল। তো যখন একটা ইন্ডিভিজুয়াল আউটব্রেড হয়ে যায়, অর্থাৎ রেজাল্টেড ফ্রম আউটব্রিডিং, সে তার মতো প্রোজেনি তৈরি করতে পারে না। একেই বলা হয়েছে হোয়াই ডু আউটব্রেডস ক্যানট বি ব্রিড ট্রু। ব্রিড ট্রু হলো তার মতো প্রোজেনি তৈরি করার সামর্থ্য। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে কেন আউটব্রেড ইন্ডিভিজুয়াল গুলি তার মতো প্রোজেনি তৈরি করতে পারে না। এটা এক্সপ্লেনেশন নিচে দেখো। Outcross or crossbred animals are less likely to breed true. Outcross এবং crossbred অ্যানিমালরা নিজের মতো প্রোজেনি তৈরি করতে পারে না, যেমন পারে ইনব্রেড ইন্ডিভিজুয়াল গুলি। ইনব্রেড ইন্ডিভিজুয়ালরা নিজের মতো সন্তান তৈরি করতে পারে, কিন্তু আউটব্রেড ইন্ডিভিজুয়ালরা পারে না, ইনব্রেডের মতো পারে না। কারণ দেখো, মনে করো একটা মেল, তার জেনোটাইপ হচ্ছে বড় এ, বড় বি, বড় সি, ছোট ডি, বড় ডি। একটা মেইলের জেনোটাইপ হচ্ছে এই 4 জোড়া জিনের জন্য
সবই হোমোজাইগাস ডমিনেন্ট। এখন এর থেকে কি স্পার্মাটোজোয়া তৈরি হবে? এর থেকে স্পার্মাটোজোয়া তৈরি হবে বড় এ, বড় বি, বড় সি, বড় ডি। কারণ কারণ এখানে ওখানে ছিল এক জোড়া করে জিন, এখানে আসবে একটা করে জিন, তাই না? হ্যাপ্লয়েড। হ্যাঁ, হ্যাপ্লয়েড। এখন এখন দেখো, এ ছাড়া এই এই মেলটি আর কোনো ধরনের স্পার্মাটোজোয়া তৈরি করতে পারবে না, কারণ তার মধ্যে আর কোনো জিন নাই। তো ওই বড় থেকে এ আসবে, বড় বি থেকে বি আসবে, বড় সি থেকে সি আসবে, বড় ডি থেকে ডি আসবে। এছাড়া অন্য কোনো ধরনের স্পার্মাটোজোয়া সে তৈরি করতে পারবে না। কিন্তু যদি মেলটা এরকম হয়, বড় এ ছোট এ, বড় বি ছোট বি, বড় সি ছোট সি, বড় ডি ছোট ডি, তাহলে এই মেলটি 16 ধরনের স্পার্মাটোজোয়া তৈরি করতে পারবে। অর্থাৎ এই মেলটি যদি স্পার্মাটোজোয়া তৈরি করে, তাহলে 16 রকমের স্পার্মাটোজোয়া তৈরি করা সম্ভব। তাহলে যখন একটা মেল সবগুলি পেয়ারের জন্য হোমোজাইগাস হয়, তখন সে একমাত্র এক ধরনের স্পার্মাটোজোয়া তৈরি করে। আর 4 জোড়া জিনের জন্য যদি 4 জোড়াই হেটারোজাইগাস হয়, তাহলে 4 × 4 মিনস 16 ধরনের স্পার্মাটোজোয়া সে তৈরি করতে পারবে। যেহেতু সে হেটারোজাইগাস, কাজে স্পার্মাটোজোয়া হবে ভিন্ন ভিন্ন ধরনের। এখন ভিন্ন ভিন্ন ধরনের স্পার্মাটোজোয়া এবং ভিন্ন ভিন্ন ধরনের এগ যদি যদি তৈরি হয়, তাহলে প্রয়োজনীয় ভিন্ন ভিন্ন রকমের হবে, তাই নয় কি? জি স্যার। এই কারণে সো হি উইল নট ব্রিড ট্রু। কাজে এর পক্ষে, এই মেলটার পক্ষে একই ধরনের সন্তান তৈরি করা সম্ভব না। আর তার স্পার্মাটোজোয়া 4 জোড়া জিনিস জন্য 16 রকমের, তাহলে ফিমেল থেকে আবার যদি 16 রকমের আসে, তাহলে 16 পূরণ 16 এত রকমের প্রয়োজনীয় তৈরি হবে। এই জন্যই আউটব্রেড বা ক্রসব্রেড ইন্ডিভিজুয়াল গুলো ইনব্রেড ইন্ডিভিজুয়ালের মতো করে নিজের মতো প্রয়োজনী তৈরি করতে পারে না, কারণ প্রয়োজনী হয়ে যায় বহু রকমের। ওকে, ইউনিফর্মিটি ইন F1। মনির ভাই, হ্যাঁ, ইউনিফর্মিটি মানে হচ্ছে একই রকম। ইউনিফর্ম পোশাক পরে না, সবাই একই ধরনের পোশাক হলে বলে ইউনিফর্ম পরেছে। আর এখানে যে শিপের ছবিগুলি দেখছো, সবগুলি শিপ কিন্তু একই রকম। আচ্ছা, এদের মনে করো এদের ফায়ার ছিল বড় এ, আর এদের ড্যাম ছিল ছোট এ। আমি এক জোড়া জিনের জন্য বলছি, আসলে তো এক জোড়া জিন থাকে না, বহুত জোড়া জিন থাকে, আমরা বোঝানোর জন্য বলছি। তাহলে যদি আমরা F1 তৈরি করি, তাহলে বড় এ হলো সায়ার, ছোট এ হলো ড্যাম, প্রয়োজনীয় হবে বড় এ ছোট এ। এখন সবগুলির জেনোটাইপ F1 এ সেম, এই কারণে F1 এ এসে যে প্রোজেনিগুলো তৈরি হলো, এরা অলমোস্ট সিমিলার টু লুক এট, এরা দেখতে প্রায় একই রকম। ফিজিক্যাল এপিয়ারেন্স, ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল এপিয়ারেন্সের যে সমস্ত ট্রেড, এই ট্রেডগুলি দেখা যায় F1 এর বেলায় সবারই প্রায় একরকম। এই জন্যই দেখা যায়, দেখো ক্রস ব্রিডিং করলে F1 প্রোজেনিতে আইসা সবই প্রায় একরকম হচ্ছে। এখন আমরা যে ক্রস ব্রিডিং করলাম, টাইপস অফ ক্রস ব্রিডিং আবার বহু রকমের। ক্রস ব্রিডিং নিজেই বহু রকমের। একটা হচ্ছে ক্রস ব্রিডিং এর ক্লাসিফিকেশন দেখো, একটা হচ্ছে 2 ব্রিড ক্রসিং, 3 ব্রিড ক্রসিং, রোটেশনাল ক্রসিং, ক্রিস ক্রসিং, ব্যাক ক্রসিং, টার্মিনাল ক্রসিং। ক্রস ব্রিডিং 2 breed crossing, 3 breed crossing, rotational crossing, crease crossing, back crossing, terminal crossing। এই সবগুলাই হলো ক্রস ব্রিডিং এর এক্সাম্পল। ক্রস ব্রিডিং এত প্রকার, আরো আছে, হয়তো আরো আছে। এখন তোমাদের বুঝার সুবিধার্থে আমরা এক এক করে এগুলা ডিসকাস করব। প্রথমে আসবে 2 ব্রিড ক্রসিং, তারপরে 3 ব্রিড ক্রসিং, এইভাবে আমরা ক্রস ব্রিডিং এর সব ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। এখন দেখো, প্রথমে আসলো টু ব্রিড ক্রস। ভেরি ইজি, দুইটা ভিন্ন ব্রিডের মধ্যে ম্যাটিং হইলে এইটাই হবে 2 ব্রিড ক্রস। যেমন বুল নিলাম আমরা
ব্রিড এ থেকে, কাউ নিলাম আমরা ব্রিড বি থেকে। বোথ আর 100% পিওর। এখন এদের মধ্যে যদি ম্যাটিং হয় তাহলে দুইটা ব্রিডের মধ্যে ম্যাটিং হইলো। F1 যে প্রোজেনি তৈরি হইলো, এই F1 কনসিস্ট অফ 50% A and 50% B, and this 100% comes from both parents. তাহলে দুইটা প্যারেন্ট থেকে এইভাবে 50% ইনহেরিটেন্স এই F1 প্রোজেনির মধ্যে আসলো। F1 মেল হোক বা ফিমেল হোক, নো ম্যাটার, ইনহেরিটেন্স আসছে 50% ফ্রম সায়ার এন্ড 50% ফ্রম ড্যাম। এইটাই হলো টু ব্রিড ক্রস। নিচে দেখো, টু ব্রিড ক্রস occurs where breed A and breed B are two pure breeds. শর্ত হলো দুটাই পিওর ব্রিড হতে হবে, মেল এবং ফিমেল, মিন্স সায়ার এন্ড ড্যাম both have to be purebred. আর F1 প্রোজেনি দুই সায়ার এবং ড্যাম উভয় থেকে সমান সমান ইনহেরিটেন্স পেয়েছে, 50%. এখন থ্রি ব্রিড ক্রসকে কখনো কখনো টার্মিনাল ক্রসও বলা হয়। থ্রি ব্রিড ক্রস সাধারণত মিট অ্যানিমালের ক্ষেত্রে এই ধরনের ব্রিডিং করা হয়, থ্রি ব্রিড ক্রস। উদ্দেশ্যটা আমি বলছি। একই রকম আগে বুল আমরা নিলাম ব্রিড এ থেকে, কাউ নিলাম ব্রিড বি থেকে, উভয়ই 100% পিওর। তো এ আর বি ম্যাটিং করে আমরা পাইলাম এ বি। এই F1 এ বির মধ্যে রয়েছে 50% এ আর 50% বি। এইটা যদি ফিমেল হয় তাহলে এই ফিমেলকে আবার টার্মিনাল সায়ারের সঙ্গে ক্রস করাইলাম। টার্মিনাল সায়ারের সঙ্গে ক্রস করাইলে যে প্রোজেনি আসলো, এইখানে 25% এ, 25% বি and 50% সি। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. গুড। তাহলে এইখানে এই ইন্ডিভিজুয়ালটির মধ্যে কি আছে? লাস্ট অফ অল এর মধ্যে এ আছে 25%, বি আছে 25% আর সি আছে 50%। সর্বশেষ যে মিটিং ওর থেকে 50-50 পাইছে। তাহলে এইখানে কয়টা ব্রিড জড়িত, ইনভলভড? 3 ব্রিডস। 3 bits. কেন এমনটি করা হয়? এগুলো তো নিছক পাগলামি না, এটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, মনে করো যে ব্রিড আমরা মাংসের জন্য, এটা বিফ প্রোডাকশনের জন্য এই ব্রিডিংটা করতেছি। তো ব্রিড এ এটা গ্রোথ রেট খুবই হাই, ব্রিড এ মনে করো। আর ব্রিড বি এটা ফিড এফিসিয়েন্সি খুবই হাই। তাহলে গ্রোথ রেট আর ফিড এফিসিয়েন্সি এই দুটো মিটিং করাই দিলাম। তাহলে এই যে সি ইন্ডিভিজুয়ালটা আসলো, এটা গ্রোথও বেশি, ফিড এফিসিয়েন্সি বেশি। আমরা এটার থেকে ভালো কোয়ালিটির বিফ চাচ্ছি। এখন থার্ড একটা ব্রিড খুঁজো যেটা বিফ কোয়ালিটি খুবই হাই, তাহলে ওইটার সঙ্গে মিটিং করাই দিলাম। তাহলে যে লাস্ট অফ অল যে প্রোজেনিটা আসলো, এটা ফিড এফিসিয়েন্সি বেশি হবে, গ্রোথ রেট বেশি হবে এবং কার্কাস কোয়ালিটি বেশি হবে। তাহলে এই তিনটা কোয়ালিটি, এই তিনটা গুণকে সমন্বয় করার জন্য, তিনটা গুণকে একসাথে আনবার জন্য এই ধরনের ব্রিডিং করা হয়। আমি আগেই বলেছি যে মিট টাইপ অফ অ্যানিমাল এর জন্য এই থ্রি ব্রিড ক্রসিং এর রেওয়াজ রয়েছে, প্রচলন রয়েছে। আমাদের ছাগলকে ব্যবহার করা যায় এভাবে, থ্রি ব্রিড ক্রসিং করলে আমরা ভালো ফল পেতে পারি। আচ্ছা, এখন ব্যাক ক্রসিং তোমরা জেনেটিক্সে পড়ে আসছো, ব্যাক ক্রসিং কাকে বলে। মনে করো আমরা দুইটা ব্রিড থেকে ক্রস করে এ আর বি ক্রস করে এ বি বানাইলাম। এখন এই এ বি কে আইদার এ অর আইদার বি প্যারেন্টস এর সঙ্গে ম্যাটিং করানোর নামই হচ্ছে ব্যাক ক্রসিং। হ্যাঁ, তাহলে দিস হ্যাজ বিন ওয়াইডলি প্র্যাকটিসড উইথ পিগস। শূকরের বেলায় ওইটি লার্জ স্কেলে ব্যবহার করা হয়। দেখো ব্রিটেনে লার্জ হোয়াইট একটা ব্রিডের নাম, শূকরের একটা ব্রিডের নাম লার্জ হোয়াইট, আরেকটা ব্রিডের নাম ল্যান্ডরেস। তো লার্জ হোয়াইট মেল আর ল্যান্ডরেস ফিমেল যখন ম্যাটিং করা হলো, তখন কি পাইলাম আমরা? লার্জ হোয়াইট যে ক্রস ব্রিডটা পাইলাম, এটাকে আবার লার্জ হোয়াইট মেইলের সঙ্গে অথবা ল্যান্ডরেস মেইলের সঙ্গে আবার ম্যাটিং করা, উল্টা দিকে। তাহলে কি হলো, যে রেজাল্টেড প্রোজেনি আসলো সেটা 75% হলো এক ব্রিডের আর 25% হলো আরেক ব্রিডের। 75% এক ব্রিড, 25% আরেক ব্রিড। বন্ধ করে দাও।
It is a scheme intended to take advantage of using crossbred dam. এমনটি করা হয় কেন? এইটি করা হয় যে যখন লার্জ হোয়াইট এবং ল্যান্ডরেস ক্রস করা হইলো, তখন যে ক্রসব্রেড ফিমেলটা হইলো, এই ক্রসব্রেড ফিমেলের মধ্যে অনেকগুলা গুণ তৈরি হয়। কি গুণ? তার তার তোমার যেহেতু সে ক্রসব্রেড, কাজে তার অ্যাডভার্স ক্লাইমেট বা অ্যাডভার্স কন্ডিশন মোকাবেলা করার ক্ষমতা, তার ফিড ইফিসিয়েন্সি, তার গ্রোথ, তার দুধ উৎপাদন, এই সবই হেটারোসিসের কারণে বেড়ে যাবে। বেড়ে গেলে মা হিসাবে সে খুবই এফিসিয়েন্ট হবে। এবং এই মাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে যে প্রজনীগুলি আসবে ওই মায়ের দুধ পাবে বেশি, মায়ের নার্সিং পাবে বেশি, এবং ওই প্রজনীগুলি থার্ড জেনারেশন প্রজনীগুলি, সেকেন্ড জেনারেশন F2 প্রজনীগুলি কি হবে? খুবই এফিসিয়েন্টলি গ্রো করবে ডিউরিং দি পিরিয়ড অফ প্রি উইনিং স্টেজ। প্রি উইনিং স্টেজে ওদের গ্রোথ খুবই ভালো হবে, সার্ভাইভেবিলিটি ভালো হবে, মরবে কম। এই কারণেই এই ধরনের ব্যাক ক্রসিং প্র্যাকটিস করা হয়। বুঝতে পারছো কিনা বলো? না বুঝলে বলো। স্যার আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, আরেকবার শোনো। ব্রিটেনে অনেক পিগ ব্রিড আছে, পিগ শূকর। এই পিগ ব্রিড গুলোর মাংসের জন্য ব্যবহার করা হয়। আমরা এখানে একটা ব্যাক ক্রসের এক্সাম্পল নিয়ে আসছি সেই পিগ থেকে। লার্জ হোয়াইট একটা পিগ ব্রিডের নাম, আর ল্যান্ডরেস হচ্ছে আরেকটা পিগ ব্রিডের নাম। এখন লার্জ হোয়াইট এবং ল্যান্ডরেস যদি মেটিং করি, তাহলে কি হলো? তাহলে একটা F1 ইন্ডিভিজুয়াল হইলো রেজাল্টেড ফ্রম লার্জ হোয়াইট এন্ড ল্যান্ডরেস। এই F1 ইন্ডিভিজুয়ালটা যখন ফিমেল হবে, সে মা হিসাবে সুপারিয়র হবে, মা হিসাবে এজ এ মাদার। কারণ তার মধ্যে সে তো ক্রসব্রেড, তার মধ্যে গ্রোথ বাড়বে, তার দুধ বাড়বে, তার প্রতিকূল অবস্থায় বেঁচে থাকার ক্ষমতা বাড়বে, প্যারাসিটিক ইনফেস্টেশন কম হবে, ডিজিজ রেজিস্ট্যান্স বাড়বে, তাহলে মা হিসাবে সে সুপারিয়র হবে। এখন এই মাকে আইদার লার্জ হোয়াইট অর ল্যান্ডরেসের সঙ্গে আবার মিটিং করাও, তাহলে কি হবে? যদি লার্জ হোয়াইটের সঙ্গে মিটিং করাই, তাহলে 75% লার্জ হোয়াইট হবে। আর যদি ল্যান্ডরেসের সঙ্গে মিটিং করাই, তাহলে 75% ল্যান্ডরেস হবে। এই প্রজনীগুলি সবই স্লটার হয়ে যাবে, সব জবাই হয়ে যাবে। এই যে 75-25% ইনহেরিটেন্স, এইটা তৈরি করবার জন্য এবং সুপারিয়র মা পাওয়ার জন্য এই ব্যাক ক্রসিংটা করা হয় শূকরের বেলায়। এটা আমাদের গুটের বেলাও করা যাবে, যমুনাপাড়ি ক্রস ব্যবহার করে গুটের বেলাও করা যাবে। এখন বুঝছো মনে হয়? স্যার এটা কি স্যার ইনব্রিডিং এর মতো হচ্ছে না? কোথায় ইনব্রিডিং দেখলা? কোথায় ইনব্রিডিং? স্যার রিলেটেড না, বাবা মেয়ে বা মা ছেলে। ও না, ক্রসব্রেড প্রজনীগুলি আইদার অফ দি প্যারেন্টের সঙ্গে মিটিং করানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু F1 এ যে পরিমাণ হেটারোজাইগোসিটি আসছে ওইটার তুলনায় কিছুই না ব্যাকক্রসে। কথাটা ঠিকই, তার তো রিলেটেড ইন্ডিভিজুয়ালের সঙ্গে মিটিং হচ্ছে। এইখানে এ বলতে একটা ইন্ডিভিজুয়াল না, এ বলতে একটা ব্রিড বোঝানো হয়েছে, ব্রিড। বি বলতে বোঝানো হয়েছে, একটা ইন্ডিভিজুয়াল না। কাজে ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা নাই যদি আনরিলেটেড ইন্ডিভিজুয়ালদের সঙ্গে মিটিং করাই। আনরিলেটেড একই ব্রিড ঠিকই আছে। জি স্যার ঠিক আছে। স্যার F2 জেনারেশন কি স্লটার করে ফেলা হয়? সব 100% স্লটার, কারণ ওই মেল এবং ফিমেল গুলো মাংসের জন্য অত্যুৎকৃষ্ট। এইখানে টার্মিনালের মতো। হ্যাঁ, টার্মিনাল, ইয়েস। এখানে দেখো এ এবং বি মিটিং করে আমরা এ বি পাইলাম। এই এ বির মধ্যে দুইটা গুণ আসলো, এর থেকে আর বি থেকে, কেমন? আচ্ছা, এখন এই এ বি যদি ফিমেল হয়, তাহলে এরা মা হিসাবে খুব ভালো হবে। বারবার বলতেছি, মা হিসাবে ভালো হবে এই কারণে যে এর গ্রোথ রেট বেশি, মিল্ক প্রোডাকশন বেশি, সার্ভাইভেবিলিটি বেশি, ফিটনেস বেশি। এই কারণে সে যখন মা হবে, তখন এই মা উইল বি সুপারিয়র দেন এ অর বি। এখন এই এ বি কে আবার এ এর সঙ্গে মিটিং করাও, অথবা এ বি কে আবার বি এর সঙ্গে মিটিং করাও, হ্যাঁ, আইদার অফ দি প্যারেন্ট। তাহলে যে প্রজনীটা আসবে সেইটা আমরা এখানে ব্যবহার করছি এ বি কে ফিমেল হিসাবে। এইটাই হচ্ছে এই টেকনিকটা অ্যাডভান্টেজ এখানে। সরি, এই টেকনিকটার অ্যাডভান্টেজটাই হচ্ছে এখানে। হ্যাঁ, দেখো, ইফ এ বি ইজ এ গুড মাদার, ইমপ্রুভড মাদারিং এবিলিটি ক্যান বি ইউটিলাইজড। শুধুমাত্র এটা করা হয় এই কারণে যে
ইমপ্রুভড মাদারিং এবিলিটি, অর্থাৎ প্রজনীর মধ্যে সুপারিয়র মায়ের যে অ্যাডভান্টেজ প্রজনী রিসিভ করে, এই ক্ষেত্রে এইটা অনেক বেশি, কারণ ওই মায়ের দুধ বেশি, এই মায়ের নার্সিং এবিলিটি বেশি, সন্তান লালন পালন করার ক্ষমতা অনেক বেশি। ফলে রেজাল্টটা আসে পড়লো F2-তে, আমরা এখানে F2 গ্রোথ রেট অনেক বেশি পাবো, F2 সার্ভাইভেবিলিটি অনেক বেশি পাবো, কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়াল উইল গো টু স্লটার হাউস। ওকে, ক্লাসটা শেষ করি 12টার মতো। এই তো ক্লাসকে শেষ দিব। বুঝতে পারলাম না, ব্যাকক্রসের অ্যাডভান্টেজ গুলো বুঝতে পারলাম। ক্ষেত্র বিশেষে সব ক্ষেত্রে এটা করা যাবে না। 4 নাম্বার ক্রিস ক্রসিং, এটা ব্যাক ক্রসিং এর একটি এক্সটেনশন। এক্সটেনশন কিভাবে? মনে করো দুইটা ব্রিড আছে, ব্রিড এ এন্ড ব্রিড বি। এই দুইটা ব্রিড ক্রস করলাম, পাইলাম আমরা এবি। এখন এই এবি কে আবার এ এর সঙ্গে মিটিং করাও, তাহলে কি হবে? এ হবে 75%, বি হবে 25%। এখন এইটাকে আবার বি এর সঙ্গে মিটিং করাও। আমরা আবার বলতেছি এ আর বি মিটিং করে পাইলাম এবি কে এ এর সঙ্গে মিটিং করাও, তাহলে এ হলো 75%, বি হলো 25%। এখন এই ইন্ডিভিজুয়ালকে আবার বি এর সঙ্গে মিটিং করাও, একবার এ একবার বি, একবার এ একবার বি, তাহলে কি হবে? 62.5% বি হবে এবং 37.5% এ হবে। এইভাবে একবার এর সঙ্গে আবার বি এর সঙ্গে ম্যাটিং চলতেই থাকবে, জেনারেশন আফটার জেনারেশন। এই ধরনের ব্রিডিং কে বলে ক্রিস ক্রসিং। পরেরটাতে বি এর পরিমাণ কিভাবে বাইরে যাচ্ছে? তুমি করো, তুমি তোমার খাতা নাও, এ এর সঙ্গে বি এর ম্যাটিং করো, এবি, এই এবিতে আসলো 50% এ 50% বি, রাইট? জি স্যার। হ্যাঁ, এখন এইটাকে আবার এ এর সঙ্গে ম্যাটিং করাও, তাহলে এর থেকে আসলো 50%, আর আগের এবি থেকে আসে 25%, এই 25 আর 50 এই 75% এ, তাহলে বাকি 25% বি। এখন এইটাকে যদি আবার বি এর সঙ্গে ম্যাটিং করাও, তাহলে এই 75% এর অর্ধেক কত? 30। হ্যাঁ 37.5% যে আসলো। 37.5। হ্যাঁ, আর 100 থেকে 37.5 বিয়োগ করো, বিয়োগ করলে 62.5% বি আসবে। যতটুকু এ আর বাকিটা বি থেকে আসবে না। আসলে শোনো, আমি কিন্তু বোর্ডে যেতে পারছি না, যদি বোর্ডে যাইতাম। আর এই জিনিসগুলো একটু চিন্তা করলে তোমরা খাতায় ম্যাটিং করাও, খাতায় ক্রস করো, করলে হিসাব করো ইমিডিয়েট প্রিভিয়াস জেনারেশনের এ এবং বি থেকে 50-50 আসবে। এখন আমি এটা কিভাবে তোমাদের ইলাস্ট্রেট করি এইখানে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা ক্রিস ক্রসিং এর এক্সাম্পল দেখো। আমরা শুরু করছি উপর থেকে, দেখো উপর থেকে, ব্রিড এ আর ব্রিড বি। এইখানে ব্রিড এ আর ব্রিড বি মিটিং করলে প্রয়োজনী আসলো কিভাবে? 50% এ আর 50% বি। এইটাকে যদি আমরা বি এর সঙ্গে মিটিং করাই, তাহলে কি হলো? প্রয়োজনী আসলো 25% এ 75% বি। এইটাকে আবার বুল এর সঙ্গে মিটিং করাও, আসলো 62.5% এ 37.5% বি। এইটাকে আবার বুল বি এর সঙ্গে মিটিং করা, দেখো একবার বুল বি আসছে, আবার এ আসছে, আবার এ আসছে, আবার বি আসছে, এইভাবে চলতেছে। হ্যাঁ, এক পর্যায়ে দেখো এক পর্যায়ে এখানে 32.8% এ আর 67.2% বি আসছে। এরকম এরকম মানে একবার এ কমবে বি বাড়বে, আবার বি কমবে এ বাড়বে, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা দুইটা ব্রিডের মধ্যেই রয়ে গেছি, এ আর বি, এর বাইরে যাচ্ছি না। এই দুইটা ব্রিডের মধ্যেই আবর্তন ক্রমে আমরা মিটিং করাচ্ছি, একবার এ এর সঙ্গে আবার বি এর সঙ্গে প্রয়োজনীয়টা। হ্যাঁ, খেয়াল করো, আমরা দুইটা ব্রিডের বাইরে যাইতে পারছি না। হ্যাঁ, এখন এই ধরনের মিটিংকে বলা হয় ক্রিস ক্রসিং। এখন কোন ব্রিড আমরা যদি দুইটা ব্রিডকে সমন্বয় করে
দুইটা ব্রিডকে ব্লেন্ড করে আমরা একটা ব্রিড বানাতে চাই, তাহলে এই পদ্ধতি অনুসরণ করে দীর্ঘ অনেক জেনারেশন ম্যাটিং করলে একটা ব্রিড হয়ে যাবে এবং তখন জিন ফিক্সড হয়ে যাবে। এটা দেখো রোটেশনাল ক্রসিং, এটা বলে শেষ করবো আজকে। 5 নাম্বার রোটেশনাল ক্রসিং কাকে বলে? এইখানে 3টা বা 3-এর অধিক ব্রিডের প্রয়োজন হয়। আগেরটা কিন্তু 2টা ব্রিডের মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম, আর রোটেশনাল ক্রসিং এর মধ্যে 3 বা তার বেশি সংখ্যক ব্রিডের প্রয়োজন হয় পরপর মেটিং করার জন্য। মনে করো আমরা 4টা ব্রিড ব্যবহার করছি, এ বি সি ডি, তাহলে এ এর পরে বি আসবে, বি এর পরে সি আসবে, সি এর পরে ডি আসবে, ডি এর পরে আবার এ আসবে, আবার বি, আবার সি, আবার ডি। এইভাবে রোটেশনাল পদ্ধতিতে ব্রিডিং চলতেই থাকবে আগেরটার মতোই, শুধু আগে যেমন আমরা এ বির পরে আবার এ তে যাইতাম বা বি তে যাইতাম, এখানে তা যাব না। এ বি সি ডি, আবার এ, আবার বি, আবার সি, আবার ডি। রোটেশনাল পদ্ধতিতে এইভাবে ব্রিডিং চলতেই থাকবে। কেমন? আচ্ছা, এইটাই এর নামে রোটেশনাল ক্রসিং। এই যে দেখো ছবিতে দেখো আমরা ঘুরবো কিভাবে, এ এর থেকে বি, বি থেকে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, আবার এ, কারণ আমাদের হাতে 4টা ব্রিড আছে। ও না, এখানে 5টা দেখানো হয়েছে। যাই হোক, 5টা হলো এ বি সি ডি ই, আবার এ বি সি ডি ই, এইভাবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। কেমন? বুঝতে পারছো রোটেশনাল ক্রসিং? আচ্ছা, এখানে আর এখানে কি ওই এ বির প্রোজিনির সাথে মিটিং হবে স্যার? হ্যাঁ এ বির প্রোজিনির সাথে সি এর মিটিং হবে? হ্যাঁ হ্যাঁ, এ বি প্রোজেন মানে এ বির প্রোজিনির সাথে সি মিটিং। যখন যখন একটা প্রয়োজন নিয়ে আসলো যেটার মধ্যে এ বি সি 3টাই আছে, তারপরে সেটাকে ডি এর সঙ্গে মিটিং করবা, ওই প্রয়োজনীয়টাকে আবার ই এর সঙ্গে মিটিং করবা। তাহলে ই এর সঙ্গে যখন মিটিং করলা, তখন প্রয়োজনের মধ্যে 5টা ব্রিডের জিনের সমন্বয় ঘটলো। কিন্তু স্যার ক্রিস ক্রসিং এ বারবার মানে উল্টা দিকে মিটিং করাইলে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হলো একটা নির্দিষ্ট কম্বিনেশনে চলে আসা। মনে করো এ আর বি দুইটার মধ্যে ক্রিস ক্রসিং হচ্ছে, আমরা যত পার্সেন্ট ব্লাড চাচ্ছি এর, যত পার্সেন্ট ব্লাড চাচ্ছি বি এর, সেইটার সমন্বয় করার জন্য। ডিজায়ারেবল জিনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য। জিন ফ্রিকোয়েন্সি না, ডিজায়ারেবল জিনের ইনহেরিটেন্স লেভেল বাড়ানোর জন্য বা কমানোর জন্য, একটা জায়গায় ফিক্স করবার জন্য। ওকে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো রোটেশনাল ক্রসিং সহ। আমরা রোটেশনাল ক্রসিং এর মধ্যেই আসি, এইটাই হলো লাস্ট এক্সাম্পল আর কি। দেখো এখানে 5টা ব্রিডের মধ্যে রোটেশনাল ক্রসিং হয়েছে। ফিমেল হইল হেরিফোর্ড, মেল হইল লিমুজিন, এগুলো সব বিফ ব্রিড। হেরিফোর্ড এবং লিমুজিনের মধ্যে ক্রস করে আমরা এইচ-এল পাইলাম। এই এইচ-এল কে সিমেন্টালের সঙ্গে মিটিং করাইলাম, তাহলে এইচ-এল-এস পাইলাম। এইচ-এল-এস কে আবার চেগুলেস এর সঙ্গে মিটিং করাইলাম, সি পাইলাম। এইচ-এল-এইচ-সি, এই এইচ-এল-এইচ-সি কে আমরা ব্রাউন সুইস এর সঙ্গে মিটিং করাইলাম। ব্রাউন সুইসটা হচ্ছে ডেইরি ব্রিড আর সব বিফ ক্যাটল ব্রিড। তাহলে কি হলো, এইচ-এল-এস-সি-বি টাইমস হেরিফোর্ড ইনটু হেরিফোর্ড। এইভাবে যদি 5টা ব্রিডের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, যখন এ বি সি ডি ই পর্যন্ত চলে গেল, তারপরে আবার এতে চলে যাব। এটাই হলো রোটেশনাল ক্রসিং। রোটেশনাল মানে আবর্তন পদ্ধতি। যে ব্রিড গুলা আমরা ব্যবহার করব তাকে আগে সাজিয়ে নিতে হবে, যেমন এ বি সি ডি ই, এইভাবে সাজিয়ে নিতে হবে, তাইলেই কোনটার পর কোনটা আসবে এটা ওখান থেকে দেখে নেওয়া যাবে। এরাও কি সরাসরি স্লটারিং এ যায়? আর নট নেসেসারিলি, তবে হ্যাঁ মিট অ্যানিমেলের ক্ষেত্রে মূলত এইগুলি করা হয় আর কি। পরে দেখো, আচ্ছা এটা রোটেশনাল ক্রসিং সিস্টেম মেইনটেইন হেটারোসিস প্রপোর্শনাল টু হেটারোজাইগোসিটি। এই কথাটা বলে নেই, আমরা যখন দুইটা ডিফারেন্ট লাইন বা ডিফারেন্ট ব্রিডের মধ্যে ম্যাটিং করাই, ক্রস করি, তখন যে ইন্ডিভিজুয়ালটি তৈরি হয় তার মধ্যে আমরা হেটারোসিস পাই। হেটারোসিস বুঝো? সুপারিয়রিটি অফ প্রোজেনি ওভার মিড, অর্থাৎ বাপ মায়ের গড়ের চেয়ে যদি প্রোজেনির গড় বেশি হয়, বাপ মার পারফরমেন্স এভারেজের চেয়ে যদি প্রোজেনির পারফরমেন্স বেশি হয়, তাহলে আমরা বলবো হেটারোসিস হয়েছে। এই হেটারোসিস দুইটা ব্রিডের মধ্যে করলে F1 এই সর্বোচ্চ হবে। এখন যদি আমরা এই ক্রিস ক্রসিং করি বা রোটেশনাল ক্রসিং করি, তাহলে
F2 তে গেলে তো আমরা দুইটা ব্রিডের হেটারোসিস লস করব, কিন্তু এইখানে একাধিক ব্রিড ব্যবহার করার কারণে আমরা হেটারোসিস লস করছি না, এই জন্য থার্ড ব্রিড, ফোর্থ ব্রিড, ফিফথ ব্রিড ব্যবহার করছি যাতে হেটারোসিসটা না কমে যায়। হ্যাঁ, এইখানে থাকুক, আমাদের আরেকটা ক্লাস লাগবে এই আউটব্রিডিং শেষ করার জন্য। আজকে এখানে থাকুক। আর